हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ আপডেট সেটা হচ্ছে কি না, ডিএম সংক্রান্ত বিষয়ে। অর্থাৎ প্রায় 50% রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সুপ্রিম কোর্টের তালিকা দিল পশ্চিমবঙ্গ সরকার। তো বিষয়টা হচ্ছে, কালকে আপনারা সকলে জানেন, এটা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম যে কালকে ডিএ মামলার শুনানি ছিল এবং সেখানে উভয় পক্ষে অর্থাৎ পিটিশনার এবং অপরদিকে কিন্তু যে রাজ্য সরকার তাদেরকে কিন্তু যে কিছু কাগজপত্র সাবমিশন করতে বলা হয়েছিল এই ফাইনাল জাজমেন্ট শুনানির জন্য। তো সেক্ষেত্রে এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কি কি হয়েছিল শুনানিতে, রাজ্য সরকারই বা কী কী তথ্য জমা দিচ্ছে, বা পিটিশনারদের যে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে ইউনিটি ফোরামের তরফ থেকে যে সমস্ত তথ্যগুলো জমা দিয়েছে তার ডিটেলস কিন্তু সুপ্রিম কোর্ট চেয়েছিল এবং সেগুলো জমা করা হয়েছে। তো ভিডিওর মধ্যে দিয়ে আমি আলোচনা করব আপনার সামনে যে রাজ্য সরকার কোন কোন তথ্য জমা দিল এই ডিএ সংক্রান্ত ব্যাপারে। আদৌ কি রাজ্য সরকার বকেয়া যে ডিএ কর্মীদের সেটা দিতে আদৌ প্রস্তুতি আছেন কি নেই, বা এই তথ্যের মধ্যে আবারও কি কোনো নতুন অজুহাত তৈরি করতে চাইছে রাজ্য সরকার, এই সমস্ত বিষয় আপনার সামনে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ডিএ মামলার বিস্তারিত ব্যাখ্যা থাকছে এই ভিডিওর মধ্যে দিয়ে। ফাইনাল রায় ঘোষণা কবে হবে সেটা নিয়েও কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব। ধারা 309 নিয়ে রাজ্য সরকারের বক্তব্য পেশ করেছে এই তথ্যের মধ্যে দিয়ে, সেটাতেও কী বলা হয়েছে সেটা আলোচনা করব। আর এআইসিপিআই নিয়ে কিন্তু রাজ্য সরকার নতুন একটা তথ্য জমা করতে চলেছে, যেটা এআইসিপিআই যে হারে বলা ছিল বা যে ভিত্তিটা বলা ছিল এর আগে, সেটা রাজ্য সরকার মানতে প্রস্তুত নয়। এটা নিয়ে কিন্তু এর আগেও তথ্য জমা করেছিল, যেখানে পিটিশনের তরফ থেকে করুণানন্দী ম্যাডাম কিন্তু সমস্ত বিষয়গুলো এআইসিপিআই নিয়ে বিচারপতির সামনে তুলে ধরেছিলেন, যদিও সেটা রাজ্য সরকার মানতে বাধ্য নয়। কি বলা হচ্ছে এই তথ্যতে একদম ডিটেলসভাবে আলোচনা করছি। তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছেন বা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত অথেন্টিক নিউজ আপডেট, তথ্য, কেস আপডেট আপনার সামনে তুলে ধরতে পারি। আর এই যে কেস আপডেটগুলো পিডিএফ সেগুলো যদি পেতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবেন। ওখানে যে কোনো কেস আপডেটের তথ্য আপনারা পেয়ে যাবেন। তো চলুন বিষয়টা কী ঘটেছে একবার ডিটেলসভাবে আলোচনা করার চেষ্টা করছি। তো রাজ্য সরকার, আপনারা সকলে জানেন যে রাজ্য সরকার কোনোভাবেই চাইছে না যে রাজ্যের সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ, সে বকেয়া ডিএ মেটানোর জন্য, কারণ একটার পর একটা অজুহাত রাজ্য সরকার দেখিয়ে চলেছে। এবং যেখানে বড় বড় অ্যাডভোকেটদের দাঁড়িয়ে কিন্তু এই যে মামলাটা, এটা দীর্ঘ দিন ধরে শুনানি কিন্তু করাচ্ছেন, যেখানে সুপ্রিম কোর্টও কিন্তু এরপর পদক্ষেপ নিতে চলেছে। তো রাজ্য সরকার কী কী জমা দিয়েছে তথ্য সেটা একবার দেখে নিন। তো প্রথমত যে বিষয় বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে, রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোনো পক্ষের কোনো বক্তব্য থাকলে তা কিন্তু লিখিত আকারে জমা দিতে বলেছিল রাজ্য সরকারকে এবং পিটিশনের তরফ থেকে, যেটা সুপ্রিম কোর্ট আদেশ বা নির্দেশ দিয়েছে। এখানে রাজ্য সরকার কিছু বিষয় বলেছেন, সেগুলো আপনার সামনে একটু বলছি। সেটা হচ্ছে, দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ কিন্তু দেয় না। এটা কিন্তু রাজ্য সরকার উল্লেখ করেছে তাদের যে তথ্যের মধ্য দিয়ে। সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে এমনই জানালো পশ্চিমবঙ্গ সরকার। কোন কোন রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না তারও তালিকা কিন্তু দিয়েছে তারা। উল্লেখ্য, রাজ্যের দেওয়া তালিকায় যে রাজ্যগুলি উল্লেখ রয়েছে তার মধ্যে অধিকাংশই কিন্তু বিজেপি শাসিত রাজ্য সরকার। এটা কিন্তু একটা রাজনৈতিক পদক্ষেপ হিসেবে কিন্তু রাজ্য সরকার এখানে দেখিয়েছেন, যদিও এটা যুক্তিযুক্ত নয়, কারণ সুপ্রিম কোর্টে এইসব রাজ্য রাজনীতি কোনো কিছু বোঝেন না। এখানে বলা হচ্ছে যে গত 8ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে একটা, তারপর গতকাল অর্থাৎ সোমবারে কিন্তু শুনানি হয়েছিল, যেখানে রায় ঘোষণা স্থগিত রেখেছে শীর্ষ আদালত। তবে কোনো পক্ষের কোনো যদি বক্তব্য থাকলে তা লিখিত আকারে জমা দিতে বলেছে আদালত। সোমবার কিন্তু রাজ্য নিজেদের বক্তব্য কিন্তু জমা দিল। তাতে বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরা হয়েছে তাদের পক্ষ থেকে। দাবি করা হয়েছে যে রাজ্যে সরকারি কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করা হয় না, তবে রাজ্যের সামর্থ্য অনুযায়ী কিন্তু ডিএ দেওয়া হয়। এটা কিন্তু রাজ্য সরকার প্রথম পয়েন্ট হিসেবে তুলে ধরেছেন যে সামর্থ্য অনুযায়ী। এই পয়েন্টটা একটু আপনারা কিন্তু লক্ষ্য করুন। তাহলে কি রাজ্য সরকার নিজের সামর্থ্য অনুযায়ী ডিএ দিতে চাইছে, নাকি 25% আর যে বকেয়া ডিএ সেটা কিন্তু মেটাতে চাইছে? কোনটা ঠিক হতে যাচ্ছে বা কোনটা করতে চলেছে রাজ্য সরকার, সেটাও কিন্তু এখন আমাদের কাছে অধরা রয়েছে। রাজ্যের আবারও কি বক্তব্য না, রাজ্যের বক্তব্য, সংবিধানের অনুচ্ছেদ 309 অনুযায়ী প্রত্যেক রাজ্যের অধিকার রয়েছে নিজেদের কর্মচারীদের বেতন ভাতা নির্ধারণ করার। শুধু তাই নয়,
কেন্দ্রীয় সরকার যে ডিএ নীতি নিয়েছে তা অনুসরণ করতে বাধ্য নয় কোনো রাজ্য। সুপ্রিম কোর্ট আগেও তার পর্যবেক্ষণে সে কথা কিন্তু উল্লেখ করেছে, এটাও কিন্তু রাজ্য সরকার তার প্রতিবেদনে তুলে ধরেছে। নেক্সট তারপরে আবার কি বলছে না, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে ডিএ দেওয়া সংশ্লিষ্ট রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য, অগ্রাধিকার, কর্মচারীদের জন্য আগে থেকে দেওয়া অন্যান্য সুবিধা মিলিয়ে ডিএ নির্ধারিত কিন্তু হয়। ফলে তা কেন্দ্রের হারের সঙ্গে হুবহু মিলবে এমনও কিন্তু বাধ্যবাধকতা নেই, এটা কিন্তু রাজ্য সরকার জানাতে চাইছে সুপ্রিম কোর্টে। সরকারি কর্মচারীদের জন্য ডিএ কোনো মৌলিক অধিকার নয়, শুধু রাজ্যের বিজ্ঞপ্তি বা সার্ভিস রুলস যতটুকু অধিকার দেয় ততটাই কিন্তু দাবি করা যায় বলেও জানাচ্ছে রাজ্য সরকার তাদের তথ্যর মধ্য দিয়ে। এছাড়াও কি বলছে না, এছাড়াও বলা হচ্ছে যে ভারতের কোনো রাজ্যে কত হারে ডিএ দেওয়া হয়, কারা কারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেই সবও কিন্তু শীর্ষ আদালতে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান যে শুনানিতে আদালত জানতে চেয়েছিল কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই, যেটা এআইসিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা মেনে ডিএ দেওয়া হয় না। এরা কিন্তু বলা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে বা রাজ্যের যে আইনজীবী কপিল সিব্বল তিনি কিন্তু এটি বলেন। লিখিত বক্তব্যে সেটিরও কিন্তু উল্লেখ করেছেন এবং এটাই কিন্তু এখন একটা নতুন মোড় নিতে চলেছে এই যে এআইসিপিআই বা কনজিউমার প্রাইস যে ইন্ডেক্স, সেটা নিয়ে দাবি যে কেন্দ্রের ডিএ হার অনুসরণ করে না দেশের অন্তত বলছে 12টি রাজ্য এমনও রয়েছে যেগুলো কেন্দ্রীয় হারে ডিএ দিতে এখনও পর্যন্ত পারেনি। তার মধ্যে উল্লেখও করা হয়েছে যেমন কেরল রাজ্য, ছত্তিশগড় রাজ্য, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরার মতো রাজ্যগুলো কিন্তু এখানে নাম নথিভুক্ত করেছে। ঘটনাচক্রে এই তালিকায় থাকা রাজ্যগুলির মধ্যে কেরল এবং কর্ণাটক ছাড়া অন্য রাজ্যগুলি হয় বিজেপি শাসিত, নয়তো অন্য দলের সঙ্গে জোট সরকার রয়েছে বিজেপি। এই বক্তব্যগুলো কিন্তু রাজ্য সরকার জানাতে চেয়েছে তাদের যে তথ্য সেখানে। সুপ্রিম কোর্টে আরও জানানো হয়েছে যে যেসব রাজ্যের রিভিশন অফ পে অ্যান্ড অ্যাওয়ারনেস অর্থাৎ ROPA নিয়মে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স রয়েছে, উল্লেখ রয়েছে, তাদের মধ্যেও ডিএ হারে বৈষম্য রয়েছে। এমন 4টি রাজ্য হচ্ছে যেমন ছত্তিশগড় রাজ্য, মেঘালয় রাজ্য, এই রাজ্যগুলোর কিন্তু নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা রিভিশন অফ পে অ্যান্ড অ্যাওয়ারনেস ব্যাপারে উল্লেখ করেছে রাজ্য সরকার। হিমাচল প্রদেশ এবং সিকিমের কথা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জমা দিয়েছে তাদের লিখিত বক্তব্যের মধ্যে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে রাজ্যকেও ডিএ দিতে হবে এই দাবি সামনে রেখে শুরু হয় মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অর্থাৎ STA কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। ট্রাইব্যুনালের নির্দেশের কথা উল্লেখ করে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে রাজ্য সরকারকে এআইসিপিআইয়ের ভিত্তিতে নিজস্ব নীতি তৈরি করতে বলা হয়েছিল। হাইকোর্ট বা ট্রাইব্যুনাল স্বীকার করেছে যে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রের হারে ডিএ পাওয়ার অধিকারী নন, তবুও আদালতের নির্দেশ কার্যত কেন্দ্রের হার চাপিয়ে দেওয়ার সমান, যা রাজ্যের সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘন করে। এটা কিন্তু রাজ্য সরকার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, কারণ এই যে বক্তব্যগুলো রাজ্য সরকার যেখানে পেশ করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকার যে তথ্যগুলো দিচ্ছে তাতে করে একটা জলঘোলা পরিস্থিতির মতো আবারও কিন্তু তৈরি হচ্ছে সুপ্রিম কোর্টে। এখন দেখার বিষয় যে কি হতে চাইছে, এই যে দুপক্ষকেই যে সাবমিশন কপি জমা দিতে বলা হয়েছে রায় ঘোষণা করার আগে পর্যন্ত, সেখানে সমস্ত বিষয় কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতিগণ কিন্তু বিষয়টি নিয়ে দেখবেন, অবগত হবেন, তারপরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট দিবেন। তো শুনানি চলাকালীন রাজ্যের যুক্তি ছিল মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, এটা তো প্রথমেই বলে, ডিএ কর্মীদের মৌলিক অধিকারও নয়, তাছাড়া কেন্দ্র এবং রাজ্যের আর্থিক পরিকাঠামো ভিন্ন, কেন্দ্র যে হারে ডিএ দেয় তার সঙ্গে রাজ্যের তুলনা চলে না। লিখিত বক্তব্যও সেই কথাই কিন্তু উল্লেখ করেছে রাজ্য সরকার। অন্যদিকে মামলাকারী পক্ষের যুক্তি ছিল যে নির্দিষ্ট সময় মতো ডিএ দেওয়া সরকারের নীতির মধ্যে পড়ে, খেয়াল খুশি মতো ডিএ দেওয়া যায় না। তাদের দাবি যে বেতন কমিশনের সুপারিশ মেনে নির্দিষ্ট সময় অন্তর ডিএ দিতে হবে এবং প্রয়োজনে বকেয়া ডিএ কিস্তিতে হলেও দেওয়া হোক বলেও কিন্তু জানানো হয়েছে যে রাজ্যের যে মামলাকারী অর্থাৎ যে চাকরিজীবী যে রয়েছেন তাদের পক্ষ থেকে। তো সোমবার রাজ্যের বক্তব্যের জবাবে পাল্টা বক্তব্য জমা দিতে চান মামলাকারী সরকারি কর্মচারীদের একাংশের আইনজীবী করুণা নন্দী। তিনি জানান যে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি বিপুল মনোভাই পঞ্চলির বেঞ্চ জানায় এর জন্য 1 সপ্তাহ সময় আগে দিয়েছিল আদালত।
ওই সময়ের মধ্যে পাল্টা বক্তব্য জমা দিতে পারবেন মামলাকারী সরকারি কর্মচারীদের যিনি আইনজীবী রয়েছেন ওনাদের পক্ষ থেকে। তো আইনজীবীদের একাংশের মতে মামলাকারীদের বক্তব্য জমা দেওয়ার পর তা দেখে নিয়েই কিন্তু রায় দিতে পারে সুপ্রিম কোর্ট। এবং যা আপনাদের সামনে বলছি যে এখনও পর্যন্ত যে ডিএ মামলাতে রায়দান কবে ঘোষণা হবে সেটা কিন্তু ঠিক হয়নি। তবে দুই পক্ষের যে সাবমিশন কপি যে বক্তব্য সেগুলো কিন্তু তুলে ধরতে বলা হয়েছে এবং সেগুলো জমা দিতে বলা হয়েছে হার্ড কপি হিসেবে সুপ্রিম কোর্টের কাছে। সেখানে বিচারপতি একদম সম্পূর্ণ বিষয়টি দেখবেন, জানবেন, যাচাই করবেন, তারপর কিন্তু সেই সম্পূর্ণ যাচাইয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু রায়দান ঘোষণা করবে যে আদৌ এআইসিপিআই কোনটা মেনে চলবে, আদৌ রাজ্য সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ দেবে কি দেবে না, একইবারে দেবে নাকি বিভিন্ন কিস্তির মতো দেবে, সেটাও কিন্তু এখনও পর্যন্ত জানা হয়নি। তো এই ছিল মূল বক্তব্য যেগুলো রাজ্য সরকার এবং যে বিভিন্ন ইউনিটি ফোরাম থেকে শুরু করে বিভিন্ন চাকরিজীবীদের সংগঠনগুলির তরফ থেকে লয়াররা যারা রয়েছেন তাদের সাবমিশন কপিও কিন্তু জমা দিতে বলা হয়েছে 1 সপ্তাহের মধ্যে। এই 1 সপ্তাহ পরেই কিন্তু আবারও রাজ্য সরকারের যে বকেয়া হারে যে ডিএ মেটানোর যে মামলা, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে সেই বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু দেখা যাক যে এর পরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসছে কি আসছে না, সেটা কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ আপডেট আপনার সামনে তুলে ধরলাম, যেখানে রাজ্য সরকার কী বক্তব্য রাখতে চাইছেন বা বিভিন্ন সংগঠনগুলির তরফ থেকে বা চাকরিজীবীদের তরফ থেকে লয়াররা কী বক্তব্য রাখতে চাইছেন সেটাই কিন্তু এখন পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। তো এই আপডেটটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনারা সঠিক তথ্যটি পেয়েছেন তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন বাকির সাথে। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর এই যে পিডিএফ যে কেস আপডেটগুলো তথ্যগুলো বাংলাতে আপনার সামনে তুলে ধরছি, তার যদি পিডিএফগুলো পেতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সকলে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে কিন্তু সমস্ত তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।